স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের যারা রয়েছেন আসলে সিলেটবাসীর এবারের বাজেট ভাবনা নিয়ে জানতে চাই। স্বর্ণা, আসলে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং পর্যটন সমৃদ্ধ এলাকা। এর পাশাপাশি সিলেটের নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন এবং এক এক শ্রেণী পেশার মানুষের কাছে বাজেটের ভাবনা এক এক রকম। তো আমার সাথে রয়েছেন বেশিরভাগ তরুণ প্রজন্মের সদস্য, যারা কেউ উদ্যোক্তা, কেউ সমাজকর্মী কিংবা কেউ কর্মী, তারা বিভিন্ন আত্মকর্মসংস্থানে আছেন। একটু তাদের কাছে জানার চেষ্টা করব বাজেট নিয়ে। প্রথমে আপনার কাছে, আপনি সমাজকর্মীর সাথে জড়িত আছেন, আপনার ভাবনাটা কি, আসলে কি প্রত্যাশাটা? আমার প্রত্যাশা হলো ইউনূস স্যারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাটা একটু বেশি, কারণ উনি যেহেতু অর্থনীতির একটা বিষয় নিয়ে আমাদের নোবেল জয়ী একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাই ওনার কাছে সবার প্রত্যাশা থাকে যে কৃষি খাত এবং সেবামূলক যে ইয়েগুলো আছে, দরিদ্র শ্রেণী এবং নিম্ন শ্রেণীর সেবা খাতের যাতে কর আরোপটা হ্রাস করা হয়, যাতে করে কৃষি উৎপাদনের যখন বাড়বে তখন এমনিতেই দ্রব্যমূল্যের দাম কমে যাবে। এবং ওষুধ খাতের যে দরিদ্র জনগোষ্ঠী আছে, তারা দেখা গেছে ওষুধের বিগত বছরগুলোতে আমরা দেখতাম যে ওষুধের দাম বেড়ে যেত, কৃষকের যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেত। তারপরে ধরেন আপনার ফিডিং ফার্মের যে খরচ বাড়ার কারণে দাম বৃদ্ধি পাইত। কৃষি খাতের কথা বলছেন, সেবামূলক খাতের কথা বলছেন, একজন তরুণ প্রজন্ম, একেবারেই তরুণ, আপনার ভাবনাটা একটু জানতে চাই। কারণ আসলে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি এখন? গত বছরের আমরা জানি যে গত বছরের 5 আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন সরকার আসে, মানে পট পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সরকার আসে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক আশা ভরসা আছে, এখনও আছে। তো আমরা একটা পরিতাপের বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে অনেক সংস্কার কমিশন গঠন হলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। তারপরেও আমরা যেহেতু এই অন্তর্বর্তী সরকারের মানে একটি বাজেট পেশ করার একটি সুযোগ এসেছে, আমরা তাদের কাছে আমরা দাবি রাখবো যে যেন শিক্ষা খাতে একটি সুন্দর একটি মানে অন্যান্য পরিকল্পনা থাকে। যেমন আমরা ধন্যবাদ। একটু আরো দুজন সদস্য আছে, তাদের সাথে কথা বলে নি, ছোট্ট করে জানতে চাইবো আপনাদের কি ভাবনাটা, একদম ছোট্ট করে। আসলে বাজেট আসলে মানুষের মধ্যে আতঙ্ক থাকে যে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে নিয়ন্ত্রণ থাকে এবং দেশের পরিস্থিতি যাতে আরো গুছিয়ে আনতে পারে, এটাই আমাদের কাছে এই বর্তমান সরকারের কাছে কামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নিশ্চয়ই আসলে আমাদের সময় কম। তরুণ প্রজন্মের সদস্যরা তারা বলছিলেন, কেউ কৃষি খাতের কথা বলছিলেন, সেবামূলক খাতের কথা বলছিলেন, কিংবা কেউ আইসিটিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার কথা বলছেন। পাশাপাশি যে বিষয়টি সকলের কাছেই কাম্য, যাতে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকে, সেই প্রত্যাশাই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এই ছিল সিলেটের বাজেট ভাবনার কথা। প্রত্যুষ জানাচ্ছিলেন সিলেটের বাসীর বাজেট ভাবনা নিয়ে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশি জামায়াতে ইসলামী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, জামায়াতের নিবন্ধন প্রতীক ফিরে পাওয়া নিয়ে সিএসির সাথে বৈঠক নিয়ে সবশেষ তথ্য জানাবেন। স্বর্ণা, দেখুন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল এসেছে 6 সদস্যের। তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে একটি বৈঠকে ঢুকেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তারা কিন্তু, কিছুক্ষণ বলতে প্রায় 1 ঘন্টা আগেই তারা কিন্তু বৈঠকে ঢুকেছেন। আসলে মূলত আপনি জানেন যে গতকাল যে কোর্টের রায় হয়েছে, তাদের নিবন্ধন ফিরে পেয়েছেন, সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে মূলত বৈঠকটি বসেছে। যেহেতু কোর্টের রায় হয়েছে, সেহেতু আপিল বিভাগ থেকে বলে দেওয়া হয়েছে তাদের নিবন্ধন ফেরত দেওয়ার জন্য। সেই সাথে কিন্তু প্রতীক বরাদ্দের যে বিষয়টি আছে, সেটি কিন্তু একটি মূল আজকের এজেন্ডা ছিল। আসলে তারা প্রতীক ফিরে পেয়েছেন, সেই সাথে যে তাদের প্রতীক যে দাঁড়িপাল্লা ছিল, সে বিষয়টি আসলে তারা পাচ্ছেন কিনা, সে বিষয়টি নিয়েই কিন্তু আজকে তারা বৈঠক করছেন এবং বৈঠকে বসেছেন। আমরা আসলে এখন পর্যন্ত জানি না আসলে মূলত কি হয়েছে ভিতরে, তবে ইসির সূত্রে জানতে পেরেছি যে প্রায় আমাদের এখন 64টি প্রতীক আছে। সে 64টির মধ্যে জামাতে ইসলামের যে দাঁড়িপাল্লা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত নেই, যেহেতু তাদের নিবন্ধন অনেক দিন, প্রায় 1 যুগ মতো তারা আলাদা ছিল। এটি কিন্তু এবার সেকেন্ড টার্মে কিন্তু তাদের জামাতে ইসলামী এসেছেন নির্বাচন কমিশনের সাথে বৈঠকে, এটি কিন্তু সেকেন্ড টাইমে এসেছেন। তো আসলে ভিতরে যেহেতু বৈঠক হচ্ছে, বৈঠক শেষ হলেই আমরা কিন্তু জানতে পারবো মূলত। সহকর্মী নূপুর মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন নির্বাচন কমিশন থেকে। ঈদুল আজহার আর বাকি মাত্র 4 দিন। দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লার সোয়াগাজী বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী।
নাসির কুমিল্লার হাটে পশু সরবরাহ এবং দাম নিয়ে বিস্তারিত জানাবেন। না, আমি এখন আছি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজারে। এই বাজারে আমরা যেটি দেখেছি, বাজারে প্রচুর পরিমাণ পশু, কোরবানিযোগ্য পশু ক্রেতারা এনেছেন এবং বিক্রেতারাও আসতে শুরু করেছেন। সকালবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ক্রেতা সমাগম একটু কম হয়েছে, তবে আরও কিছুক্ষণ পরে বাজার জমতে শুরু করবে। আমরা ইতিমধ্যে যেটি দেখেছি, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে। কিছু কিছু পশু বিক্রি হয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, যারা কিনেছেন তারা বলেছেন যে সহনীয় পর্যায়ে দাম রয়েছে, এবং বিক্রেতারা যেটি বলছেন, অর্থাৎ তারা অধিক পরিমাণ এবার বেশি পরিমাণ লাভ করতে না পারলেও তবে তাদের এবার লোকসান হবে না। তবে বেচা কিনা গবাদি কোরবানিযোগ্য পশু বেচা কিনা আস্তে আস্তে আরো বাড়বে। কোরবানি যত গনিয়ে আসবে ততই বাড়বে। এখন দর কষাকষির মধ্যেই, ক্রেতা বিক্রেতার দর কষাকষির মধ্যেই বাজার জমে উঠেছে। তবে প্রচুর পরিমাণ বিক্রি এখনো জমে ওঠেনি এবং ক্রেতাদের সমাগমও কিছুটা কম আছে। তবে আমরা এই বাজারে এসে দেখেছি স্থানীয় যেই পশু, স্থানীয় যেই খামারি এবং যারা প্রান্তিক যারা গবাদি পশু পালন করেছেন, তাদের যে পশু, সেই পশু বাজারে তারা এনেছেন এবং তারা আমাদেরকে বলেছেন দেশীয় ভাবেই তারা গরু এবং বিভিন্ন কোরবানিযোগ্য পশু তারা লালন পালন করেছেন এবং সেগুলো এবং দেশীয় গরুর প্রতি এই ক্রেতাদের আগ্রহ বেশি। তবে এবার ছোট এবং মাঝারি গরু দেশে এবার ছোট এবং মাঝারি গরু বিক্রির পরিমাণ বেশি বলে এই পর্যন্ত আমরা বাজারে ঘুরে দেখেছি। বড় গরু কিছুটা চাহিদা কম। তো স্বর্ণা কুমিল্লায় 398টি অস্থায়ী বাজার এবং 30টি স্থায়ী বাজার রয়েছে। সবগুলো বাজারেই আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এবং বাজারগুলোতে যে কমিটি আছে, বাজার কমিটিগুলো তারা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তো স্বর্ণা, এই ছিল তো কুমিল্লা থেকে। নাসির উদ্দিন চৌধুরী আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লার পশুর হাট নিয়ে।